মুনিরা শারমিন, আপনার মন্তব্য শুনে আপনি কি মনে করেন যে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক পথে এগোচ্ছে কিনা আসলে, বিশেষ করে বিডিআর এই নির্মম হত্যাকাণ্ডের বিচারের পথ? দেখেন, মোটামুটি তো আসলে আমার সমালোচকরা যা বলছেন মোটামুটি বিষয়গুলো সেটাই। এখন এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার আমরা এতদিন যেরকম একটা মানে চাওয়াটাও কঠিন ছিল, এইবার কিন্তু এই যে প্রোগ্রেসটা, এবং আমি এটা খুবই প্রশংসা করি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, সেটা হচ্ছে যে উনি এই যে মেইন স্ট্রিমে আনলো। আমরা যারা আসলে বিডিআর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে শহীদ পরিবার, সে পরিবারের পক্ষ থেকে কিন্তু আমরা কিছু তথ্য পেতাম আগে, যে তারা আসলে এই 25 তারিখ কবর জিয়ারতের জন্য কিন্তু তাদের পরিবারের সদস্যদের কবর জিয়ারতের জন্য কিন্তু তারা কবরস্থানে যেতেন, এবং সেখানেও কিন্তু যখন তারা আসলে এই একটা দিন তারা একটু তাদের কথাগুলো বলতে চাইতেন এবং বিচার চাওয়ার জন্য তারা হচ্ছে মিডিয়া পেতেন, তাদের কিন্তু মিডিয়াও ফুটেজ দিত না বা সেটা প্রকাশ করাও এখানে নিষিদ্ধ ছিল। সেই জায়গা থেকে মানে এই যে বিচার চাওয়া, আমার পরিবারের একজন শহীদ হয়েছে, এভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই বিচারটা চাওয়ারও তাদের অধিকার ছিল না। সেই জায়গা থেকে আজকে যেভাবে করে আসলে রাষ্ট্র একটা স্বীকৃতি দিল যে এই, এবং দায়িত্ব নিল, অবশ্যই দায়িত্ব নিল যে এই বিচারটা আসলে রাষ্ট্রেরই দায়িত্ব, এটা বিচারটা নিশ্চিত করা, এটি একটা অনেক বড় প্রোগ্রেস। এবং আমি বিশ্বাস করি যে সেই পরিবারগুলো আজকে রাতে মানে তাদের মনে হয় ঘুমটা খুব ভালো হবে, যে তারা এই শান্তিটুকু নিয়ে তারা আসলে ঘুমাতে পারবে যে তাদের বিচারটা হয়তো রাষ্ট্র করবে। কিন্তু এখানে হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে দেখেন, এই যে 57 জন সেনা অফিসার, 74 জন এবং বাকিরা সহ 74 জন যে শহীদ, ইনাদের আসলে এই যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, এবং এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের মানুষ একটা জিনিস কিন্তু দেখে অভ্যস্ত না, যে কোনো একটা ঘটনার যেটা হত্যাকাণ্ড সেটার বিচার হয়েছে, সম্পন্ন হওয়া, এটা কিন্তু দেখে অভ্যস্ত না। সুতরাং এইখানে যে কোনো ধরনেরই পুনঃতদন্তই বলেন বা আবার রিপোর্ট রিভিউ করা বলেন, এই জিনিসগুলোতে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি পাজলড হয়ে যায়, এবং একটা শঙ্কা কিন্তু মানুষের মনের মধ্যে থাকে যে এটি আবার না বন্ধ হয়ে যায়। সাগররণীর মতো আমাদের বিচার চেয়ে যেতে হবে, হাদির মানে হত্যার বিচারের মতো কি আমাদের বিচার চেয়ে যেতে হবে কিনা। এবং এই 74 জনের বিচার তো আমরা বহুদিন ধরে তার পরিবাররা চায়, এবং আমার বিশ্বাস আজকে থেকে মানে এই রাষ্ট্রে এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সবাই এখন এই জিনিসগুলো খুব বলতে পারবো। কিন্তু এখানে এই বিচারটা চাইবে না এরকম একটা পক্ষ তো আছে। এবং দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আমলে এই রিপোর্টটা হলো একটা স্বাধীন কমিশনের মাধ্যমে, এটা রিপোর্টটা হলো, কিন্তু রিপোর্টটা কেন সামনে আসলো না, কেন জনসম্মুখে আসলো না? এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু ব্যাপারটাও কিন্তু সামনে আসলো না। সুতরাং এখানে হচ্ছে যারা আসলে এই শহীদ পরিবার, তাদের পক্ষ থেকেও কিন্তু এই অভিযোগটা আছে যে একটা নির্দিষ্ট পক্ষ আছে যারা কিন্তু চায় না যে এই রিপোর্টটা সামনে আসুক, এবং রিপোর্টটা শুধুমাত্র সেটা কিন্তু যদি বলি আওয়ামী লীগ এবং তাদের দোসররা শুধু কিন্তু তারাই না। আমরা যদি খুব সহজভাবে বলি, আমরা বারবার একটা খুব শেডি একটা ওয়ার্ড ইউজ করি, ডিপ স্টেট। এই ডিপ স্টেটে তো আসলে অনেক মেকানিজম আছে, তারাও আসলে চায় না, কারণ তাদের তো আসলে এটা গোমর ফাঁস হয়ে যাওয়ার মতো কিছু বিষয় আছে। সুতরাং এই জায়গাগুলোতে আমি যদি বলি যে তারা চাইবে না, কিন্তু আমি যদি বলি যে এই জায়গাটা কঠিন হবে, কিন্তু এই কঠিন দায়িত্বটা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিতে হবে, এবং এটা একটা চ্যালেঞ্জও বটে এই সরকারের জন্য, এই রিপোর্টটা জনসম্মুখে আনা এবং এই বিচারটা আসলে করা। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত যারা সেনা কর্মকর্তা, তাদেরও দেখেছি কিন্তু আমরা এসি বাস দিয়ে এবং তাদের জন্য আলাদা কারাগারের ব্যবস্থা করা। রাইট, মানে তিনি যে কথাটা বলেছেন, দেশের সামরিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের উদ্দেশ্যে এই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এটা তো অত্যন্ত, যেটা অলরেডি সাইদ আব্দুল্লাহ বলেছে, শক্তিশালী স্টেটমেন্ট। আমি তো আপনাকে বলতে চাই, আমরা রাজনীতিতে পরিবর্তনের কথা তো বলি, কিন্তু ট্যাগিংটা ভীষণভাবে আছে। কিন্তু এই বিষয়টাও তো আসলে এমনভাবে আসছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি এরকম একটা স্টেটমেন্ট করতে পারেন, তাকে নিয়ে কিন্তু আমরা শুনেছি এর সাথে চক্রান্তের সাথে চুক্তি করে আসছেন, এ ধরনের কথা শুনেছি, জামাতের নেতারা বলেছে, এনসিপির নেতারা বলেছে। সেটা কি আসলে ঠিক ছিল কিনা? না, দেখেন, এখানে কিন্তু আসলে আমরা কাউকেই একেবারে ফুললি বেনিফিট অফ ডাউট আমরা দিব না বাংলাদেশে। এটা আমার মনে হয় যে আমার সহযোদ্ধা, আমার পুরনো সহযোদ্ধা সাইদ আব্দুল্লাহ এখানে উনি ডিফার করবেন না। সেটা হচ্ছে যে দেখেন, আমরা সাধুবাদ জানাই ভালো কাজের, সরকার যেহেতু সরকার দলের যে কোনো ভালো কিছু আমরা প্রশংসা করব, এবং এই সরকার বলেন বা যে কোনো সরকার বলেন,
তার আসলে 5 আগস্ট পরবর্তী সময়টা মেনেই নিতে হবে যে আমার প্রচন্ড প্রশ্নের মুখে পড়তে হবে, আমার প্রচন্ড সমালোচনার মুখে পড়তে হবে। এটি আসলে কিন্তু সমালোচনা কেন করি আমরা, দেখেন সমালোচনা আমরা করি যাতে আসলে ঠিক লাইনে থাকে সরকার, এটাই তো বিরোধী পক্ষের আসলে মানে সমালোচনা এবং ট্যাগিং এর মধ্যে এই ধরনের গুরুতর অভিযোগ দিয়ে দেওয়ার মধ্যে একটু তফাৎ আছে মনে হয়। তাইলে আপনি বলেন আমাকে যে এটা কি সমালোচনা হতে পারে কোন রকম আপনার কাছে তথ্য প্রমাণ ছাড়া, যদি আপনি এটা দলকে বা দলের নেতাদেরকে যদি বলে ফেলেন ভারতের দালাল, এটা আবার কি ধরনের সমালোচনা, এটা আপনি আমাকে বলেন। না দেখেন, ভারতের দালাল কোন হিসেবে বলা হচ্ছে, কোন সেন্টিমেন্টের জায়গা থেকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে, এই সব কিছুই কিন্তু আসলে বলা হয়েছিল, তো হ্যাঁ বলা হয়েছিল, ভবিষ্যতেও হয়তো হবে, কারণ এটা তো আসলে কার্যক্রমের উপর ডিপেন্ড করে। দেখেন এইটা যদি আপনি একদম ফুললি একটা দলকে বেনিফিট অফ ডাউট দিয়ে দেন, এটা কিন্তু হয় না। কারণ এইখানে কিন্তু আমি যদি বলি যে আমরা গত এই 17 বছর না হলেও আমরা যারা অন্তত অ্যাক্টিভিজম করি ক্যাম্পাসে, তারা কিন্তু আমরা অনেক এই জায়গাটাতে দেখেছি বিএনপির অনেক নেতা কিন্তু অনেক ভালো ভালো একটা জীবনযাপন করেছে কিন্তু এই 17 বছরে। কিন্তু সিমিলারলি আমরা কিন্তু দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী সাহেব সহ এরকম অনেক নেতা যারা আসলে তাদের কর্মীদের দুঃখে মানে কান্নাকাটি করেছেন ওনারা। সুতরাং সেই জায়গা থেকে আমরা তো সবাইকে বেনিফিট অফ ডাউট দিব না, কারণ এখানে আমাদের সমালোচনা করতে হবে। এখানে আসলে ভারতের সাথে যদি কেউ আঘাত করে থাকে 100% কারেক্ট আপনি বলবেন, সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে ফ্যাক্টের ভিত্তিতে সমালোচনাটা জরুরি কিনা। যখন ফ্যাক্ট ছাড়া এভাবে অভিযোগ দিয়ে দেওয়া হয়, তখন সত্যিকার অর্থে ফ্যাক্ট সহ যদি সমালোচনা আসে, সেটা কি তখন গুলিয়ে যায় কিনা।